আগের দিন আপনারা দেখেছিলেন ঝাড়খণ্ডের এক সম্পূর্ণ অচেনা জায়গায় আসার যাত্রাপথ। আর আজ আপনারা দেখবেন সেই স্বপ্নের মতো জায়গায় কাটানো আমাদের মুহূর্তগুলো। পাহাড়, লেক আর জঙ্গলে ঘেরা এই নির্জন সৌন্দর্য যেন কল্পনার থেকেও বেশি বাস্তব। প্রকৃতির কোলে সময় যেন অন্যরকম থেমে থাকে, শান্ত, মায়াবী আর অনাবিল। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এই হোটেল অ্যামিনিটিসের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমার খুব পছন্দ হয়েছে। প্রথমত হচ্ছে এই নোটিশ বোর্ডটা, তোমরা পজ করে পড়ে নিও। আর দ্বিতীয়ত হচ্ছে এই মর্নিং কিট, দুজনের দুটো। এটাতে আছে একটা বডি ওয়াশ, একটা কোলগেট, একটা হ্যান্ড সোপ, একটা ব্রাশ, একটা চিরুনি, একটা টাওয়াল। এই টোটালটাই হচ্ছে লাক্সারিয়াস যদি সিলেক্ট করো, বা মেইন বিল্ডিংয়ের যে কটেজটা, সেই কটেজে যদি সিলেক্ট করো সেটাই। আইরিস ভিলেজ রিসর্টের ডাইনিং স্পেসে আছি আমরা, এখন দুপুরের খাবার খেতে এসেছি। তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, এই রিসর্টটা যে এরিয়াতে আছে সেটা প্রত্যন্ত এরিয়া। মানে বলতে গেলে এখানকার এক একটা বাড়ি, এখান থেকে হয়তো 1 কিলোমিটার দূরে একটা বাড়ি, তার 1 কিলোমিটার দূরে আরেকটা বাড়ি। তোমরা যখন আসবে তখন বুঝতে পারবে একদম কিছু লোকাল বাসিন্দা, হয়তো মানে জোনা 50 বাড়ি হবে, তাই তো 50টা মতো বাড়ি হবে এই রাস্তায়, ঠিক আছে? তো তার বেশি কিন্তু এখানে জনবসতি নেই, ঠিক আছে? একদম মাইথন যে লেকটা, মানে যেটা ডিভিসি, এর উল্টো দিকের পাড়ে হচ্ছে ডিভিসি, ঠিক আছে? আমরা সেখানে আছি। তো এখানের যে রিসর্টের ডাইনিং স্পেসটা, সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন, দেখতে পাচ্ছ। এইটুকুনি তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। খাবারের জন্য ওয়েট করছি। আমাদের একটা চিকেন থালি আর একটা মাটন থালি বলা ছিল। এবার খাবারটা কেমন আসছে, খাবারটা যদি ঠিকঠাক থাকে দুপুরবেলা, সারাদিনের জার্নির শেষে যদি দুমুঠো যে লাঞ্চটা হবে সেটা সুস্বাদু হয়, তাহলে তো জমে যাবে, তাই না? লাঞ্চ চলে এসছে, একটা চিকেন থালি আর একটা মাটন থালি। এখানে আছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, এটা মাটন, এটা হচ্ছে আলু পটলের তরকারি আই থিঙ্ক, আর এটা লেবু লঙ্কা পেঁয়াজ, আর ওখানে শুধু চিকেন, বাকি সবই একই, ঠিক আছে? চলো এবার খাওয়াটা শুরু করা যাক। কেমন টেস্ট হয়েছে ঠিক বলছি। অনেস্ট রিভিউ দেবো। প্রথম কথা হচ্ছে মোটা চালের ভাত পাবে, ঠিক আছে? তো আমাদের মাছও চলে এসছে, মাটন থালিতে একটা মাছও ছিল, আর চাটনি, ডাল, আলু ভাজা খেলাম, ঠিক আছে? খুব ভালো না, খুব খারাপও না, ঠিক আছে? কিছু অনেস্ট কথা বলছি, সেটা হচ্ছে খাবার সম্পর্কে। তো আমাদের এখানে পার হেড 2300 টাকা করে পড়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা যে লাঞ্চ থালিটা পেয়েছি সেটাতে আমরা মানে বড্ড এভারেজ লেগেছে। মানে 2300 টাকা অনুযায়ী যে লাঞ্চ থালি হওয়ার কথা ছিল সেটা খুবই এভারেজ লেগেছে। সব থেকে বড় কথা, চিকেনটা আন্ডারকুক ছিল, ঠিক আছে? আর যে মশলা দিয়েছে সেটা ভালো করে কষানো হয়নি, জলসা। তাই অনেস্ট রিভিউ সেটা দেওয়া দরকার। আমি জানি এটা হয়, নর্মালি রান্না হয়তো 1-8 দিন খারাপ হয়ে যেতে পারে, সেটা মানে নর্মালি। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি এই রকম রান্না রেগুলার বেসিসে হয় তখন কিন্তু এটা সমস্যার রীতিমতো, ঠিক আছে? তো কিপ ইট মাইন্ড।
খাওয়ার শেষে আমরা সময় নষ্ট না করে ফটো সেশনে লেগে পড়লাম। আমরা এখন মাইথনে আছি। বলতে গেলে এটা মাইথন নয়, মাইথন এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমরা আছি, এই সাইডটার নাম কি আমি জানি না, এটা মাইথনই বলে সবাই। তালবেরিয়া সাইড। এর এই পারটা হচ্ছে ডিভিসি, আর তার ঠিক উল্টো দিকের পারে হচ্ছে মাইথন। তো আমাদের রিসর্ট এর যে বাংলোটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা ন্যাচারাল নয়, আর্টিফিশিয়াল ম্যানমেড সুইমিং পুল আছে, যার চারপাশে পাথরের বোল্ডার ফেলা। আর আমাদের এই ফ্রন্টে হচ্ছে টোটালটাই মাইথন লেক, মানে ডিভিসি লেক বলে যেটাকে। এখানে অনেকভাবেই আসা যায়। তো সহজ দুটো অপশন আমি আপনাদের বলি। প্রথম হচ্ছে শিয়ালদা বা হাওড়া বা কলকাতা থেকে চিত্তরঞ্জন আসলে সব থেকে সুবিধা হবে। চিত্তরঞ্জন থেকে এর ডিস্টেন্স মাত্র 15 থেকে 18 কিলোমিটার। ঠিক আছে, আপনি চিত্তরঞ্জন স্টেশনে নেমে অটো, গাড়ি, টোটো যাই করবেন, আপনার অ্যাপ্রক্সিমেট 5 থেকে 600 বা 700, আর গাড়ি হলে 1000-1200 এরকম পড়বে, মানে শুধু ড্রপিং। আর আবার পিক আপ থাকলে আবার সেম চার্জ। এবার সাইট সিন করলে সেটা আপনি আপনাদের মতো কথা বলে নেবেন। তো এটাই হচ্ছে এখানকার আসার সহজ পদ্ধতি। আর একটা হচ্ছে আসানসোল থেকে 40 টাকা খরচ করে বাসে উঠবেন, চিত্তরঞ্জন নামবেন। চিত্তরঞ্জন থেকে আপনি টোটো নিলে 400 থেকে 450, ম্যাক্সিমাম 500, অটো নিলেও 5 থেকে 600 টাকা। সব থেকে সহজ উপায়, আপনারা যদি গ্রুপে থাকেন, সব থেকে সহজ উপায় এটা আসার। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি মাইথনের দিক থেকে আসলে, মানে কুমারডুবি অথবা বরাকর স্টেশনে নেমে ওখান থেকে আসতে চাইলে, ওখান থেকে আপনাকে ঝাড়খণ্ডের অটো হায়ার করতে হবে। তাই জন্য ওখানে অ্যাপ্রক্সিমেট 100-200 টাকা, খুব বেশি হবে না, 100-200 টাকা চার্জেস এক্সট্রা হবে। অসাধারণ, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা একটু ক্লাউডি আছে, তাই জন্য আপনারা বুঝতে পারছেন না যে কিরকম, মানে চারিদিকটা কিরকম। আপনাদের একটু সামনের ভিউটা দেখাই। এই দেখুন, পুরো আমার এখানে 270 ডিগ্রি, 180 বলবো না, 270 ডিগ্রি, 360 বলবো না। ঠিক আছে, এইখান থেকে এইটুকুনি 90 ডিগ্রি হচ্ছে আমাদের বাংলো পোর্শনটা। আর বাংলো থেকে আপনি 270 ডিগ্রি ভিউ পাবেন। পুরো এইখান থেকে লেক আর পাহাড় পুরোটা এই পর্যন্ত। শান্ত, মায়াবী আর অনাবিল এই প্রকৃতি আমাদের মুগ্ধ করলো আর দিল কিছুটা কোয়ালিটি সময় কাটানোর এক দারুণ সুযোগ। শান্ত পরিবেশে প্রতিটা মুহূর্ত ছিল আরো বিশেষ। এখন ঘড়িতে বাজে রাত 10:35। আমরা সারাদিনে জার্নি করে মাইথনে এসে, এই ভিলেজ রিসর্টটায় এসে মোটামুটি মনের ইচ্ছা মতো ছবি ভিডিও তুলে মানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তাই এমন ঘুমিয়েছি যে দুজনেরই হুঁশ ছিল না। তাই সন্ধ্যেবেলায় যখন স্ন্যাক্স দিয়ে গেছে, তখন ভিডিও করা আর মাথায় আসেনি, ভিডিওটা করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে 4 পিস চিকেন পকোড়া অ্যান্ড 4 পিস অনিয়ন পকোড়া উইথ টি। তোমরা এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে পাবে। আর রাত্রেবেলা চিকেন রুটি অপশনাল আছে, তুমি ভাত সাথে চিকেন বা রুটির সাথে চিকেন, যেটা হোক ইচ্ছা একটা নিতে পারো। তো এখন রাত্রেবেলা খাবারের মধ্যে আছে গরম গরম ধোয়া ওঠা রুটি, ভেন্ডি আলু ভাজা, এখানে চিকেন, আর এটা ফুলকপি আলুর একটা সবজি আর স্যালাড। কেমন খাবার? চিকেনটা খুব ভালো আছে। মানে দুপুরবেলা চিকেন খেয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তার জন্য যে রিভিউটা আমরা দিয়েছিলাম, সন্ধ্যাবেলা চিকেনটা খেয়ে ঠিক তার বিপরীত অভিজ্ঞতা এবং বিপরীত। আমি এখনো খাইনি, মানে মাধুরী খেয়ে ভালো বলেছে, মানে চিকেনটা অবভিয়াসলি ভালো হয়েছে, এটুকুনি আমার বিশ্বাস আছে।
তো চলো খাবার টেস্ট করে দেখি। রাত্রেবেলার খাবারটা সত্যি অসাধারণ, কোনো কমপ্লেন নেই। ফুলকপি আলুর তরকারিটাও ভালো হয়েছে। আশাটা পাচ্ছি না, এখানে সরে যদি শুকনো মুড়ি আনতো, মুড়ি দিয়ে আমি মুড়ি হবে তো? রুটি জিজ্ঞেস করো ওদের মুড়ি হবে না। চলো আমরা খাওয়া কমপ্লিট করি। টাটা। হ্যালো এভরিওয়ান, আইরিস ভিলেজ রিসর্টে তোমরা আসো, বুঝতেও পারছো না যে এটা কতটা সুন্দর। তোমরা বরন্তি গেছো, মাইথন গেছো, জানি জয়চণ্ডী পাহাড়ের সাইডটা গেছো, সেটা ভালো, সেটা সুন্দর জানি, কিন্তু একবার এই নির্জনতার বুকে একটা রাত অন্তত কাটিয়ে যাও। একদম অফবিট, এখানে সেরকম আশেপাশে কিচ্ছু নেই। এখানে সকালটা এক অদ্ভুত মায়াময় লাগছে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের চূড়োয়, মানে দার্জিলিং হলে এটাকে বলতাম যে মেঘ, কিন্তু যেহেতু এটা দার্জিলিং নয় তাই বলবো যে ওটা কুয়াশা। ঠিক আছে, এক কথায় মেঘও বলতাম, কেন বলবো না, পাহাড় আছে মেঘ আছে। ঠিক আছে, আমরা ঝাড়খণ্ড আছি বলে কি মেঘের সঙ্গে দেখা হবে না? দেখো মেঘ দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়োর মাঝখানে, দুটো পাহাড়ের মাঝে মনে হচ্ছে যেন মেঘ কুণ্ডলি পাকিয়ে পাচিয়ে পড়ের দিকে। দারুণ লাগছে। আর রিসর্টটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই দেখো ওই পাহাড়ের মাঝখানে যে মেঘটা আছে, ওটা মেঘ না কুয়াশা, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো মেঘ, তাই না? এটা হচ্ছে ওই হোমস্টের দুজন রক্ষী। কালকে মাংসের যত হাড় আছে খেয়ে, তোমার নাম কি? চলে গেছে সঙ্গীর কাছে। সকাল সকাল আমরা লেকের দিকটায় যাচ্ছি, চলো যাওয়া যাক। সকালের হালকা শীতের আমেজ গায়ে মেখে আমরা চললাম লেকের সৌন্দর্য উপভোগ করতে। নির্জন অনাবিষ্কৃত এই অফবিট জায়গাটা নাকি দুকা ভ্যালির কথা মনে করিয়ে দেবে। চারিদিকে শান্ত প্রকৃতি, পাহাড়ের ছায়া, স্বচ্ছ নীলের নিস্তব্ধতা, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ স্বর্গীয় অনুভূতি। এখানকার বিশুদ্ধ প্রাণবায়ু আর নির্মল পরিবেশ আপনাকে মুহূর্তেই রিফ্রেশ করে দেবে। মনে হবে যেন বয়সটা একটু কমে গেল। দেখো আমরা দুজনে আমাদের একে অপরের সঙ্গী তো ছিলাম, আমাদের সঙ্গে ডগেজ ভাইও যুক্ত হয়েছে। এ তোর নাম কি দেবো? লালি তো তুমি আছো আজকে, ওকে লালি কেন বলবো? চলো 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 আসো। কোনো খাবার আনিনি কিন্তু তুমি যাচ্ছ কিচ্ছু পাবে না। ও বিনা খাবারে যাচ্ছে। ও ওর যে কি এক্সাইটমেন্ট লাগছে যে সঙ্গী পেয়ে। দেখো চারিদিকটা অসাধারণ।
দেখো আমরা লেকের একদম কাছে চলে এসেছি। ড্যাম থেকে মাছ ধরে নিয়ে হ্যাঁ বলছিল যে বর্ষাটা কদিন মানে বর্ষার সময় এখানে প্রচুর মাছ পাওয়া যেত। দেখো এখান থেকে 360 ভিউজটা, ওই যে দূরে আমাদের রিসর্টটা, আর এই যে পাহাড়, রিসর্ট পাহাড় আর মাঝখানে এইখানটায় মনে হয় কিছু একটা হচ্ছে প্রপার্টিজ। এখানে দেখলাম এই ড্যামের বাঁধের পাড়ে চাষ করেছে লোকালরা। এটা ধান জমি, ওই পাশে মনে হয় পান ফান বা কিছু আছে, আর ওই দূরে একটা ফিশিং বোটও দেখা যাচ্ছে। দারুণ, অদ্ভুত অদ্ভুত। আই ডগেস, আসো 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 আসো। এই যে প্রকৃতির মাঝে বসে থাকার যে মনের যে শান্তি, সেটা ভাষায় বোঝানো মুশকিল। এইটা ফিল করতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে। দেখো এই ভিডিওটা কোনো পেইড প্রমোশনের ভিডিও নয়। ইউটিউবে হাজারবার খুঁজলেও 2 থেকে 3টের বেশি ভিডিও এই আইরিস ভিলেজ রিসর্ট নিয়ে পাবে না। আমরা অনেক খুঁজেছি, অনেক দেখার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। তাই এই রকম একটা জায়গা এক্সপ্লোর করার জন্যই আমরা দুজন এখানে এসেছি। ওর তো 1 বছর আগে থেকেই এই জায়গাটায় ওই পুলে পা ডুবিয়ে বসে থাকবে, সেইটা ইচ্ছা ওর 1 বছর আগে থেকেই তৈরি হয়েছিল। এখন মনে হচ্ছে ভাগ্যিস বরন্তি যায়নি। বরন্তি তো সবাই যায়, সবার মানে চেনা জানা ডেস্টিনেশন। এই জায়গাটায় কজন আসে? হাতে গোনা কয়েকজন, তার মধ্যে আমরা দুজনও পড়ে গেছি। তো বন্ধুরা, মনটা এবার খারাপ লাগছে। খারাপ লাগছে এই কারণেই যে এই রিসর্টটা থেকে চলে যেতে হবে, এইরকম একটা শান্ত পরিবেশ থেকে চলে যেতে হবে। আর সাইট সিনিং তো ভেবেছিলাম করব না, কিন্তু যেহেতু আজকে ট্রেন আমাদের লেট, সেই সন্ধ্যে 7:40 ট্রেন, তো ওই জন্য ভাবলাম সারাদিনে সাইট সিন মাইথন ফাইথনটা একটু দেখে আসি। মাইথনে যাব, আর যদি সময় হয় একটু গড় পঞ্চকোটের দিকে যাব। আপসেট লাগছে, আবার আসা হবে। আর আমার রেকমেন্ডেশনে তোমরা আসলে কোনো ডিসকাউন্ট পাবে না, আগে থেকে বলে দিই, কারণ এটা কোনো পেইড প্রমোশন নয়। এই জায়গাটা ফেসবুক ঘেটে আমাদের ভালো লেগেছিল, আমরা স্বইচ্ছা এখানে বুক করেছি। চলো এবার ব্রেকফাস্ট করে চা ফা খেয়ে ব্যাগ গোটাতে হবে। এটা হচ্ছে লোটাস পুকুর। এখন মাত্র 3টে ফুল ফুটে আছে, তাই জন্য এর বিউটিটা অতটা বোঝা যাচ্ছে না। যদি এই পুরো পুকুরটা লোটাস ফুটে থাকে তাহলে এটা অসাধারণ লাগবে সত্যি। তোমাদের একটা কথা বলি, যে কোনো জায়গায় তোমরা ঘুরতে যাবে সব ঠিক আছে, কিন্তু দয়া করে এই রকম সুন্দর একটা বিউটিফুল সিনারিও, যেটা যারা ভ্রমণ প্রেমী, পর্যটনকে ভালোবাসে, যারা সিনারিও দেখতে ভালোবাসে, শুধুমাত্র নিজের খুশির জন্যে সেইটা দূষণ করে অপরের ক্ষতি করো না, আর নেচারটাকে ধ্বংস করো না। এত সুন্দর একটা ন্যাচারাল পুলের পাশে এই যে সিগারেটের বাক্স, প্লাস্টিক, এগুলো 2 মিনিটের খুশির জন্য জায়গাটাকে নোংরা করে দিয়ে চলে যাওয়া, এটা অ্যাকসেপ্টেবল নয় বন্ধু। সকাল সকাল এইরকম ওয়েদারে এখানে বসে
এই দূরের লেক, এর যে সৌন্দর্য উপভোগ করার মজা, সেটা আমি ছাড়া আপনারা কেউ বুঝতে পারবেন না। যতটুকু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ততটুকুই ফিল করতে পারছেন। তাহলে ভাবুন আমার ফিলিংসটা অসাধারণ। তো আমরা চেক আউটের জন্য রেডি হয়ে এবার ব্রেকফাস্টের জন্য বসে আছি। ব্রেকফাস্টে দুটো অপশান আছে, একটা হচ্ছে পুরি সবজি, বয়েলড এগ, ব্রেড বাটার। তো আমি তো পুরি সবজি খাবো, আর ম্যাডাম গ্যাস্ট্রিকের রোগী, তাই আমি ম্যাডাম হচ্ছে ব্রেড বাটার খাবে। তো আমাদের ব্রেকফাস্টে ব্রেড বাটারের বদলে এসেছে পুরি, ঘুগনি, ডিম সেদ্ধ, পেঁয়াজ। আমার তো প্রায় খাওয়া কমপ্লিট। আমি আরও দুটো অর্ডার করেছি। আটার পুরি আছে, কোনো সমস্যা নেই যার গ্যাস্ট্রিক প্রবলেম আছে। দুটো চলো খেয়ে নি। এটা হচ্ছে পুরো রিসর্টের ভিউ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাড হাউস, আর ওইটা হচ্ছে মেইন বিল্ডিং, আর এটা হচ্ছে রিসেপশন বলা হয় সেটা। আর এইদিকে হচ্ছে এটা কিচেন, রান্নাঘর। এটা এখানে আন্ডার কনস্ট্রাকশন, এটা ডাইনিং স্পেস। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল রিসর্টের ক্যাপাসিটি। তো যদি তোমরা কেউ এখানে আসতে চাও, ভিউটা দেখে নাও, এইরকম ভিউ পাবে। আর এখান থেকে পুরো লেক ভিউ। ব্রেকফাস্টের পরে এক কাপ গরম গরম লিকার চা। এবার দুপুর 2টো অবধি এনার্জি গেইন করা। তো আমাদের রিসর্ট থেকে চেক আউট হয়ে গেল। চেক আউট হয়ে আমরা ওই দাদার টোটোতে, কালকে যে দাদার টোটোতে আমরা রিসর্টে এসেছি চিত্তরঞ্জন থেকে, সেই দাদার টোটোতে আজকে এখান থেকে মাইথন যাব। আমাদের ট্রেন অনেক বিকেলে, ঠিক আছে, সেই 5টার সময় ছিল, সেটা আরও লেট করে হয়তো 7টার দিকে আসবে। তাই জন্য আমরা ভাবলাম যে মাইথনে কিছুটা টাইম কাটিয়ে তারপরে এতে যাবো। ও বলছিল যে আর একদিন রিসর্টটা বুক করে নিয়ে। আমি বললাম কেন, বেকার বেকার এখানে আর কি করবো, একদিন তো দেখা হয়ে গেছে। ঠিক আছে, চলো যেতে যেতে রাস্তায় কথা হবে। ঝাড়খণ্ডের এই অপরিচিত জায়গায় অসাধারণ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম মাইথনের উদ্দেশ্যে। যাওয়ার জন্য টোটো নিয়েছিলাম, এর পিছনে কয়েকটা কারণ ছিল। প্রথমত খরচ তুলনামূলক কম পড়ে, আর দ্বিতীয়ত সময় কাটানোর সুযোগ মেলে। যেহেতু আমাদের হাতে সময় ছিল, তাই আধা ঘন্টা বা 1 ঘন্টা বেশি লাগলেও আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তাই আমরা টোটোতে করেই মাইথনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে যেতে যেতে শেষবারের মতো এই সুন্দর জায়গার দৃশ্যপট আর সরলতায় ভরা গ্রাম্য পরিবেশ দুচোখ ভরে উপভোগ করলাম। নিঃশব্দ নির্ভেজাল সেই মুহূর্তগুলো সত্যিই মনকে অন্যরকম শান্তি দিল। এই দিকটা পুরো গ্রিনারি, আমি বুঝতে পারছি না যে কোন দিক ছেড়ে কোন দিক নেবে। আর এই দিকটা হচ্ছে পুরো ওয়াটারি, পুরো ব্লু আকাশ, ছোট ছোট পাহাড় দ্বীপের মতো জেগে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মাইথন যে ড্যাম, সেই ড্যামের উপরে। এই যে দেখতে পাচ্ছ, এই মাইথন ড্যামে এখানে প্রায় 11টা না 12টা লক গেট আছে। লক গেটগুলো যখন জল ছাড়া হয় বর্ষার সময়, ওভারফ্লো হয়ে
আর ওই যে ওখানে টারবাইন ঘুরছে, ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে ঘুরে, ওখানে টারবাইন ঘুরছে, ঘুরে বিদ্যুৎটা উৎপাদন করা হয়। অ্যাপ্রক্সিমেট 25,000 কিলোওয়াট। আমি শুনেছিলাম আগেরবার যখন এসেছিলাম তখনই কোনো একজন বলেছিলেন আমাকে। আর এইখানে এই যে এইখান থেকে বিদ্যুৎটা সাপ্লাই করা হয় ওয়েস্ট বেঙ্গলের কিছু, ঝাড়খণ্ডের কিছুটা অংশ, আর অল ওভার ওয়েস্ট। লাস্টবার আমরা যখন এসেছিলাম তখন ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু আজকে পুরো রোদ ঝলমলে আকাশ। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ ছিল, তাও এখন পুরো রোদ ঝলমলে আকাশ। অসাধারণ সিনিক বিউটি। আর ওই যে লাইট হাউস দেখতে পাচ্ছ, আমরা কালকে যে রিসর্টটা ছিলাম ওই লাইট হাউসের ওই পাশটায়। দারুণ। যে আমরা এখন পুরো লক গেটের উপরে আছি। এইটা বলছিলাম দেখতে। ও মাই লক গড, গেটের উপরে আছি। জলটা যখন ছাড়ে এইগুলো গেট। আগের বার কিন্তু রকেটের উপর দিয়ে আমরা যাইনি। এদিকে জল আটকে রেখেছে, এদিকে জল নেই। আমরা এখন বসে আছি মাইথন ড্যামের যেখানে বোটিং হয় সেইখানে। শুধু দেখো ভিউজটা। এই যে আমাদের এক্সট্রা টাইমটা আমরা পাচ্ছি, আর এই সামনে বসে এইরকম ভিউ দেখছি, এটাতে আমাদের অনায়াসে 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে। আমরা এখান থেকে 5টা 15 ব্ল্যাক ডায়মন্ড, সেটা 7টা কেন 8টায় ছাড়ুক, কোনো অসুবিধা নেই। আমরা এখানেই 2-3 ঘন্টা বসে এখান থেকে ডিরেক্ট অটো করে আমরা কুমারডুবি স্টেশনে চলে যাব। তো স্টেশনে গিয়ে সেখান থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা রাত 11টা-12টার দিকে হাওড়া পৌঁছাবো। দেখো এক্ষুনি একটা বোট ছেড়ে গেল, আর এই বোটটা ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন ওই নৌকাটার পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, মানে এতটা নিচে নেমে গেছিলাম। আর এখন দেখে জলটা পুরো লেভেল, জাস্ট বর্ষা সমাপ্ত হয়েছে। ছোট পাহাড়টা তো নিচে জল ছিল। হ্যাঁ, এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা ছোট পাহাড়, ঠিক আছে। এই ছোট পাহাড়টা পুরো একদম নিচ পর্যন্ত চলে গেছিলাম, আর এখন দেখা একদম শুধু ডগাটুকু বেঁচে আছে, গাছগুলো। আর ওরা বলছে আমি এখানে বসে আওয়াজ বার করছি। অনবদ্য এক্সপিরিয়েন্স, মজা এসছে। সে মনে হচ্ছে দীঘায় আমরা যখন একবার উঠেছিল। এখন ঘড়িতে বাজে 2:45, বিকেল 2:45। আমরা এখন মাইথনের যে ড্যাম আছে সেই ড্যামের উপরেই যে হোটেলগুলো আছে সেখান থেকে সবজি ভাত আর একটা মাছ ভাজা অর্ডার করেছি। তো এখন খাবো। খাবারের কোয়ালিটি আমি যেহেতু আগে এসে খেয়েছি, আমি জানি মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। চলো খাবারটা আসার জন্য ওয়েট করছি, খেয়ে দে কীরকম খাবার দিচ্ছে সেটা। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, এই হচ্ছে আমাদের খাবার। আলু ভাজা, ডাল, একটা পটল আলু সবজি, পেঁয়াজ, শসা, এটা একটা মিক্সড আচার আর একটা পাঁপড়, আর সাথে মাছ ভাজা। কেমন, ঠিক আছে? চলো এবার খেয়ে দেখা যাক। খাবার মোটামুটি ঠিকঠাকই আছে, খুব খারাপও না খুব ভালোও না, খাওয়া যাবে।
সবজির থালি 50 টাকা, মাছ নিলে 30 টাকা বেশি, ডিম নিলে 40 টাকা বেশি, আর ডিম নিলে 30 টাকা বেশি। ডিম নিলে 30 টাকা বেশি, মাছ নিলে 40 টাকা বেশি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নতুন হলে সাবস্ক্রাইব মারো এখনই, কারণ সামনে আরো মজাদার ব্লগ আর নতুন গল্প আসছে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের গল্পে। একটা ছোট করে ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি কেউ একদিনের জন্য মাইথন ভ্রমণ করতে চাও, শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাও, তাহলে সব থেকে ভালো হবে হাওড়া থেকে ধরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা কিনা সকাল 6:15-তে হাওড়া থেকে ছাড়ে এবং এখানে 10:30 নাগাদ কুমারডুবি স্টেশনে ঢুকে যায়। তো সেটাতে আসলে সেখান থেকে মাইথনে আসতে গেলে, মাইথন ড্যামের আসতে গেলে তোমাকে কোনো রিজার্ভ অটো করতে হবে। সেখানে অ্যাপ্রক্সিমেট 300-350 এরকম বার্গেনিং করে তোমরা অটো শেয়ার করতে পারো, শেয়ারিংয়ে অথবা শেয়ারিংয়ে নিতে পারো। এখানে কুমারডুবি স্টেশন থেকে মাইথন আসতে গেলে 50 টাকা পার হেড শেয়ারিং অটো পাওয়া যায়, ঠিক আছে? তোমরা সেখান থেকে আসতে পারো। এসে এখানে বোটিং করলে, বোটিং করে এখানে যে ড্যামের উপরে হোটেলগুলো আছে সেখান থেকে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আবার বিকেলে 4:54 আই থিঙ্ক কুমারডুবি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তোমরা সেই ট্রেনটা ধরে নিতে পারো, ঠিক আছে? তোমরা কলকাতা 10:30টার মধ্যে পৌঁছে যাবে। তো এই হচ্ছে একদিনের শর্ট মাইথন ট্রিপের ছোট্ট ইনফরমেশান। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, এসে দেখো। এটা বর্ষার সিজনে একরকম থাকে, শীতের সিজনে একরকম থাকে, আর পোস্ট রেনি সিজনে আরেক রকম থাকে। কিন্তু যদি কষ্ট না করতে চাও তাহলে গরমকালে এসো না। গরমকালে একটুখানি টেম্পারেচারটা হাই থাকে, তাই জন্য গরমকালে তোমাদের কষ্ট হতে পারে। কিন্তু যেহেতু মাইথন ড্যামে হাওয়াটা গরমকালে থাকে, তাই হিউমিডিটিটা তোমার অতটা ফিল হবে না, ঠিক আছে? তো আমরা এখন কুমারডুবি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, আবার পরে দেখা হবে। যত ভালো আমরা জার্নি করলাম, আমাদের রিটার্ন জার্নিটা ততটাই বেদনাদায়ক, বলার মতো না। আমাদের ট্রেন ছিল কুমারডুবি থেকে বিকেল 4:54-তে। সেই ট্রেনটা প্রায় 3.5 ঘন্টা লেট। ধানবাদ থেকে ছেড়েছে সন্ধে 7:50 আর এই আসানসোলে ঢুকছে এখন 9:10-এ। আমাদের যেখানে হাওড়া পৌঁছানোর কথা ছিল 10:30টার দিকে, আমরা সেখানে কটায় পৌঁছাবো ঠিক নেই, কারণ আরও কত লেট হবে সেটা আমরা জানি না। মানে ট্রিপটা এত ভালো একটা ট্রিপ কমপ্লিট করে যদি ফেরার সময় এরকম নাটক হয়, তাহলে জার্নিটা মানে সত্যিই প্যাথেটিক। বলে না, যার সব শেষ ভালো তো সব ভালো, কিন্তু আমাদের শেষটাই ভালো হলো না। চলো এখন কোনো রকমে বাড়ি যাবো মরতে গিয়ে, কালকে সকালবেলা পর্যন্ত কোনো রকমের রেস্ট নিয়ে আবার 9টার সময় আমাকে ডিউটি যেতে হবে। এটাই হচ্ছে একটা ভালো ঘোরার সুফল ও কুফল। ঘড়ির কাটায় এখন বাজে রাত 12:05। যতই আমাদের শেষ জার্নিটা প্যাথেটিক হচ্ছিল, কিন্তু এই শেষ জার্নিতে যেই লেট করেছে তার ফলে এই যে ফোনে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার সাক্ষী আমরা ট্রেনে বসে থাকলাম ব্ল্যাক ডায়মন্ডে। ফার্স্ট টাইম ক্রিয়েটিং হিস্ট্রি, ইন্ডিয়ান উমেন্স টিম জার্নিটা সবে শেষ হলো এবং সেটা সার্থক হলো। বলে না, বলেছিলাম কিছুক্ষণ আগে যে সব ভালো যার শেষ হলো, তো এখন মনে হচ্ছে শেষটা ভালোই হলো, তাই তো? এখনও বাজে 12:05। আমরা সবে পানাগড় ক্রস করেছি। এই পানাগড় থেকে হাওড়া যেতে হয়তো আরও 3 ঘন্টা মতো টাইম লাগবে। চলো আবার পরে দেখা হচ্ছে।